সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই 6 নম্বর সেশনে, আমরা এর আগে 5টি সেশন অতিবাহিত করে এসেছি। 6 নম্বর সেশনে আমাদের আজকের সেশনটা আমরা সাজিয়েছি আহ নিরাপদ খাবার এবং আমাদের যে হেলদি ডায়েট চার্ট, সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ অবশ্যই বুঝে গেছেন আমাদের আজকের সেশনের নাম হেলদি ডায়েট। হেলদি ডায়েটের আমরা চিন্তা করি যে আমার খাবারটা প্লেটে আসার আগে এই খাবারটা কোথা থেকে আসলো, কে রান্না করলো, কিভাবে রান্না হলো, উৎপাদনটা কিভাবে হলো, কারা উৎপাদন করলো আমাদের জন্য। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন। আমরা স্যারের আলোচনার মাধ্যমে সমৃদ্ধ হব। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রেজাউল করিম সিদ্দিকী স্যার, ডিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। এবং স্যার হয়তো দেখে থাকবেন অনেকেই যে ইতিপূর্বে স্যার বিটিভিতে মাটি ও মানুষ অনুষ্ঠানটি স্যার সঞ্চালনা করতেন। তো সেই জায়গা থেকে স্যারের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ফিউচার পাবলিক হেলথ এক্সপার্টরা আছেন, শুধুমাত্র বই পড়ে কিন্তু আসলে সবকিছু আয়ত্ত করা সম্ভব না। কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ থাকাটা অত্যন্ত জরুরি আমাদের এই স্বাস্থ্যের ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের ইন্টার্নদের উদ্দেশ্যে। আহ, স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যারের বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারণ শুনতে না পারলে আপনারা সংকেত দেবেন। আহ, খুবই চমৎকার একটা আয়োজন, এবং আমার ব্যক্তিগতভাবে তরুণদের সাথে কথা বলতে বেশ ভালোই লাগে, কারণ তারা তো সবসময় একটা শেখার পর্যায়ে থাকে। আর আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি একটু ডিফারেন্ট। আমি একদিকে যেমন নাকি বাংলাদেশ টেলিভিশনে গত 43 বছর ধরে আহ, মাটি ও মানুষ অনুষ্ঠানটি করেছি, এবং এখনো কিছুটা সম্পর্ক আছে। পাশাপাশি কিন্তু আমি শিক্ষকতা করেছি 33 বছর। আমি যদিও শিক্ষকতা থেকে অবসর নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত কাজের সাথেই আছি। আমি সবসময় মনে করি যে এটার একটা চমৎকার সুযোগ যে তাদের কাছে, তাদের সাথে মত বিনিময় করা, এবং কোনো না কোনো ক্ষেত্রে আমি নিজেও যেমন সমৃদ্ধ হই, পাশাপাশি আমি হয়তো কিছুটা দিতে। যে কথাটি আজকে আলোচনার প্রারম্ভে বলা হয়েছে যে নিরাপদ খাবার কিংবা হেলদি ডায়েট, আগে আমি হেলদি ডায়েট ব্যাপারে বলি। আসলে খাদ্য তো খাদ্যই, খাদ্য তো সবসময়ই নিরাপদ এবং সেটাই পুষ্টির বৃদ্ধি ঘটায়। মানুষের যে নানা রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে তাতে পুষ্টি সরবরাহ করে, এবং সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে যার রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। এখন খাদ্য যদি সেটাই হয়ে থাকে, তাহলে পুষ্টিকর খাদ্যটি আবার আসে কেমন করে? কারণ সব খাদ্যই তো এটা করে। কিন্তু আমাদের দেশে না, সারা পৃথিবীতে দুটো জিনিস এর মধ্যে দেখা যায়। একটা হচ্ছে যে খাদ্য সম্পর্কে আমাদের একটা সাধারণ সচেতনতার অভাব আছে। আমরা খাদ্য বলতে, বাংলাদেশে যদি বলি, আমরা খাদ্য বলতে ভাতকেই মিন করি সাধারণত, কিংবা ভাত, মাছ, বড় জোর কিছু মাংস, ডাল, এগুলোকে মিন করি। আবার আমরা এটা মনে করি যে যদি আবার অন্য দেশে যাই, তারা হয়তো বা ওই রকমই, তাদের যে স্ট্যাপল ফুড যেটা আছে, গম, আটা, বা যদি আমরা বলি আলু, সেগুলোকে তারা হয়তো তাদের প্রধান খাদ্য হিসেবে গণ্য করে। কিন্তু খাদ্যের তো একটা ব্যালেন্স থাকা দরকার। খাদ্যের ভিতরে নানা রকমের অনুপুষ্টি আছে যেগুলো আমাদের শরীরের জন্য দরকার। আমার যেমন বিভিন্ন রকমের ভিটামিনস, মিনারেলস, সেটা আমার দরকার। আমার চোখের জন্য এক রকমের মিনারেলস, ভিটামিনস দরকার, আমার চুলের জন্য এক রকমের ভিটামিন, মিনারেলস দরকার, আমার চামড়ার জন্য একটা দরকার, একই রকম ভাবে আমার দাঁতের জন্য দরকার, আমার শরীরের মাংসের জন্য দরকার। তাহলে যদি বলি, আমাদের কিন্তু খাদ্যের সকল ধরনের উপাদান আমাদের খাদ্য থেকেই কিন্তু নিতে হয়। মুশকিলের ব্যাপারটি হচ্ছে যে আমরা খাবারের সময় কিন্তু এই ব্যালেন্সটা আমরা মেনটেন করি না, বা মেনটেন করতে পারি না। যে কারণে দেখা যায় আমাদের সুষম খাদ্যের অভাবের কারণে আমাদের শরীরের গঠন প্রবৃদ্ধি সব ঠিক মতো হয় না। আমার যেমন নাকি, আমি অবশ্য 65 বছরে এসে চশমা পড়েছি, কিন্তু দেখা যাবে কারো 20 বছর বয়সেই, 15 বছর বয়সেই চোখে চশমা নিতে হয়, কারণ তার শরীরের ভেতরে ওই ধরনের খাদ্য উপাদানগুলো একটু কমতি আছে বা খামতি আছে। আবার যদি এরকম ভাবে বলি, কারো কারো মধ্যপ্রদেশ,
উন্নত, একটু মোটা হয়ে গেছেন, বাল্কি হয়ে গেছেন, কেন হবেন? তিনি তো একটা স্বাভাবিক গঠনে থাকতে পারতেন। আসলে আমরা খাদ্যটি ওই রকম ভাবে গ্রহণ করতে পারি না, যে কারণে আমাদের খাদ্য, যেটি আমার শরীরের বৃদ্ধি করার কথা ছিল, যেটি আমার ইমিউনিটিকে তৈরি করার কথা ছিল, যেটি আমার সামগ্রিক সব প্রয়োজন মেটানোর কথা ছিল, আমার খাদ্য দিয়ে কিন্তু সেটি হচ্ছে না। সেজন্যই আমরা বলছি হেলদি ডায়েটের কথা, অর্থাৎ পুষ্টিকর খাদ্যের কথা। সেজন্যই আমরা বলছি সুষম খাদ্যের কথা, অর্থাৎ যা নাকি আমার শরীরের সমস্ত প্রয়োজনকে মেটাবে। এখন হেলদি ডায়েট বা হেলদি মানে খাবার যদি বলি, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি ভাত, মাছ, মাছ মানে কিছু আমিষ, কিছু কার্বোহাইড্রেট মানে চাল বা ভাত, আমরা যদি বলি কিছু প্রোটিন, যেমন ডাল বলি, মাংস বলি, মাছ বলি, এগুলো কিছু প্রোটিন। আমরা কিছু অনুপুষ্টির কথা বলি, কিছু চর্বির কথা বলি, যেমন আমরা তেল খাই, তেলটাও আমার শরীরের জন্য দরকার, স্নেহ জাতীয় খাদ্য আমরা বলি। একই রকম ভাবে আমার ভিটামিন সি আমি লেবুর মাধ্যমে বা ওই রকম জাতীয় যে খাবার তার মাধ্যমে পাই। শাকসবজির মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বা মিনারেলস সেটা কিন্তু আমাদের শরীরে আসে। আমাদের কিন্তু অভ্যাসটা কিন্তু খুব কম, আমরা শাকসবজি অনেকে খাই না, খেতে চাই না। বিশেষ করে বাংলাদেশে যেমন যদি বলি যে জাঙ্ক ফুডের প্রচলন হওয়ার পরের থেকে আমাদের খাদ্যের অভ্যাসটা কিন্তু কমে গেছে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের জীবন যাপনের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। আমরা এক গ্লাস পানি খাওয়ার চেয়ে এক গ্লাস কোক খেতে বা ওই ধরনের ড্রিঙ্কস খেতে আমরা খুব বেশি পছন্দ করি। আমরা লেবুর শরবতটা খেতে অতটা পছন্দ করি না, আমাদের জেনারেশনের মধ্যে এটা চলে এসছে। এবং এটার ফলে একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্রভাব পড়ছে আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর। এবং আমরা যদি দেখি, এক সময় আমাদের জেনারেশনের আগে যদি আমরা আমাদের দাদা, নানা, মামা, চাচা এদের কথা বলি, তাদের শরীরে যে সমস্ত রোগ বালাই আমরা দেখতে পেতাম, তার তুলনায় আমাদের সময়ে, আমাদের বয়সে এসে এখন রোগ বালাইয়ের তুলনা বেশি। আবার যদি আমরা যাই পরবর্তী জেনারেশনে, খুব অল্প বয়সেই 20 বছর, 25 বছর, 28 বছর বয়সে ডায়াবেটিক ধরা পড়ছে, কারো বা হার্টের অসুখ ধরা পড়ছে, কারো বা অন্যান্য কোনো অসুখ ধরা পড়ছে। কেন ধরা পড়ছে? আসলে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল এর পরিবর্তন করার কারণে এবং এই জায়গায় সুষম একটা সিস্টেম না থাকার কারণে এটা হচ্ছে। আবার একটা চ্যালেঞ্জও আছে আমাদের জন্য, আমরা বলছি যে আমি তাহলে ফলমূল খাবো, আমি শাকসবজি খাবো, এটা খেলেই কি হবে? আসলে এটা খেলেও হবে না, কারণ কোন জায়গা থেকে এটা আসছে, কারা এটা উৎপাদন করছেন, তারা কি ঠিক মতো উৎপাদন করছেন? তাহলে উৎপাদনের জায়গায় যদি আমরা যাই, আমাদের কৃষক ভাইরা যেটা ফসল উৎপাদন করেন, তারা উৎপাদন করতে গিয়ে কিন্তু নানা রকমের কেমিক্যাল ব্যবহার করেন, যে কেমিক্যালগুলোর কিছু কিছু রেসিডিউ আমাদের খাদ্যের মধ্যে থেকে যায়, অবশিষ্টাংশ থেকে যায়, এবং সেগুলো যখন আবার আমাদের শরীরে চলে আসে, তখন সেখান থেকে কিন্তু আবার নতুন একটা ঘটনা তৈরি হয়। দুটো জিনিস হয়। প্রথমত হচ্ছে খাদ্যবাহিত নানা রকমের রোগ বালাই সেটা কিন্তু আমাদের শরীরে ঢুকে পড়তে পারে, এটা হচ্ছে একটা জিনিস হয়। খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় যারা জড়িত থাকেন, খেয়াল করে দেখেন, তাদের অনেকে কীটনাশক স্প্রে করেন, কিন্তু নাকে যে মাস্কটি নেওয়ার কথা সেটা নেন না। অনেকে কীটনাশকের ব্যবসা করেন, তার হাতে যে গ্লোভসটি পরা উচিত সেটা না করেই তিনি কিন্তু কীটনাশক নড়াচড়া করছেন। স্বাভাবিকভাবে সেই যখন তার বাড়িতে যাচ্ছেন এবং সে যে তার নিজের সন্তানকে আদর করছেন, কিংবা সে যখন খাবার খাচ্ছেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার কাছ থেকে এই বিষাক্ত জিনিসটি চলে যাচ্ছে কিন্তু টু দ্য তার পরবর্তী যে মানুষগুলোর সাথে তার সংযোগ হচ্ছে তার মধ্যে। তাহলে খাদ্যের মাধ্যমে যেমন নাকি যাচ্ছে, আবার আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের অভ্যাস পরিবর্তন না হওয়ার কারণেও আমরা কিন্তু অনেক রকমের রোগ বালাই আমরা নিজেরাই ট্রান্সমিট করছি, আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। একটা কথা বলা হয় যে মানুষের নিরাপদ খাদ্যের জায়গাটি হচ্ছে নিশ্চিত করতে হলে দুই জায়গার থেকে, মানে ক্ষেত থেকে পাত, মানে ক্ষেত বলতে মাঠ আর পাত বলতে প্লেট, এই প্লট টু প্লেট এর মধ্যে কিন্তু অনেক রকমের স্টেক হোল্ডার আছে। সব জায়গায় একটা নিরাপদতার নীতি, সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে খাবারটি উৎপাদন করি, সে উৎপাদন করতে গিয়ে আমরা জমিতে সার, কীটনাশক এগুলোকে ব্যবহার করি, সেটির কিছু অবশিষ্টাংশ আমার ফসলে থেকে যেতে পারে। এক, এবার সেই ফসলটি বাজারে যখন বিক্রি করতে আসলো, আমাদের কোনো অসৎ ব্যবসায়ী বা অসৎ কারবারি, তিনি হয়তোবা কিছু কেমিক্যাল বা কিছু এমন কিছু দ্রব্য দিয়ে ওগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করলেন, যাতে সে 2 দিন বেশি রেখে বিক্রি করতে পারে। অর্থাৎ ওখানেও কিন্তু একটি কেমিক্যাল ট্রিটমেন্ট বা অন্য কোনো কিছুর উপকরণের ব্যবহার সেটা কিন্তু হতে পারে। তাহলে এটাও একটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আপনি বাজার থেকে বিশুদ্ধ জিনিসটি কিনে নিয়ে বাড়িতে গেলেন,
বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি ওইটিকে আবার একটা দূষিত পরিবেশের মধ্যে রাখলেন, কারণ আমাদের রান্নাঘরে অনেক রকমের জিনিস থাকে, থাকে কাটা মাছের নাড়ি থাকে, যে কিছু যে আপনার সবজিতে সংক্রমিত হচ্ছে না তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। অতএব ওইখানেও কিন্তু একটা দূষণের একটা সম্ভাবনা থাকে। আবার রান্না করার পরে আমি যখন ফ্রিজে রাখবো, সেটি আমি কত টেম্পারেচারে রাখবো, কত দিন রাখবো, কত টেম্পারেচারে রান্না করব, ওই রান্না করা খাবারের সাথে কাঁচা খাবার রাখবো কিনা, আসলে এই কোনো বিধি বিধান আমরা ঠিক মতো মানি না। না মানার কারণে শুধুমাত্র যে কৃষক উৎপাদন করতে গিয়েই যে বিষ দেন সেটা কিন্তু না, আমরা ভালো জিনিস কিনে এনে নিজের ঘরের ভিতরেও কিন্তু বিষাক্ত করে ফেলতে পারি, এবং সেটাও কিন্তু দেখা যায় তখন আর খাদ্যটি খাদ্য থাকে না, তখন খাদ্যটি হয়ে ওঠে অখাদ্য। এটা কিন্তু মানে সত্যি কথা যে আমরা অধিকাংশ ক্ষেত্রে খাদ্যকে নিজেরাই অখাদ্যে পরিণত করি। একটা ছোট্ট ঘটনা বলি। সেদিন আমি কথা বলছিলাম বেঙ্গল মিটের একজন নির্বাহী তার সাথে। তো তিনি বলছিলেন, আমিও এগুলো জানতাম না, এগুলো এগুলো সবটা আমাদের জানার কথাও না। তো তিনি যেটা বলছিলেন যে দেখেন, গরু জবাই করা, গরু না শুধুমাত্র যে কোনো প্রাণী জবাই করার 2 ঘন্টার মধ্যে তার পুষ্টিগুণ নষ্ট হতে থাকে। তার মানে উইদিন 2 আওয়ার্স ওই গরুরকে যদি আপনি মাংসটিকে নিয়ে কোনো কোল্ড চেইনের ভিতর ঢোকাতে না পারেন, তাহলে ওই মাংসটি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা বিকেলবেলা বাজার থেকে অফিস থেকে যাওয়ার সময় আমরা 1 কেজি মাংস কিনে নিয়ে যাচ্ছি। যে মাংসটি আমি কিনে নিয়ে যাচ্ছি ওটা ছোবড়া ছাড়া কিছু না, ওর ভিতরে কোনো পুষ্টি নেই। আমি শুধুমাত্র মুখের কি বলা যায় যে টেস্টের জন্য আমি মাংস খাচ্ছি, কিন্তু মাংসের ভেতরে যে মিনারেলস থাকার কথা, যে প্রোটিনের যে অংশটুকু থাকার কথা, কারণ সে যখন পানি ছেড়ে দিচ্ছে, সেই মাংস থেকে যখন পানি পড়ে যাচ্ছে, তখন কিন্তু সেই তার সাথে কিন্তু অনুপুষ্টিগুলো কিন্তু চলে যাচ্ছে। তাহলে এত মূল্যবান একটা প্রোটিন সেটা কিন্তু আমি ঠিক মতো নিতে পারছি না, কারণ আমি জানি না। এই জন্যে আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সকালবেলা যখন কসাইরা মাংসটি কেবল এনে ঝুলায়, তখন আমি আমারটা কিনে নিয়ে আমি রান্না করে হোক আর আমি সিস্টেম করে হোক ফ্রিজের ভিতর যদি রাখতাম, তাহলে আমি ওই পুষ্টিটাকে আমি কিন্তু সংরক্ষণ করতে পারতাম। তাহলে দেখেন, এই সমস্ত জায়গাতে নিরাপদ কোথায় হাত ধুতে যাচ্ছেন? আপনি যাচ্ছেন বেসিনের পানি। তো বেসিনের পানি কি বিশুদ্ধ পানি? বেসিনের পানি কি আপনার জন্য নিরাপদ? আপনি কি জানেন? তাহলে হাত ধোয়ার পরে আপনার হাতের ভেতরে যখন ওই ব্যাকটেরিয়া ভাইরাস থাকলো, তখন আপনি খেতে গেলেন খুব সুস্বাদু, খুবই নিরাপদ খাবার, কিন্তু আপনার হাতের সচেতনতার কারণেও আমরা কিন্তু অনেক রকমের রোগ বালাইকে নিজেরাই আমন্ত্রণ জানাই। আসল কথাটা হচ্ছে ওই জায়গাটায় লাইফস্টাইল, জীবন আচরণ। আমি যে কথাটি বলতে চাই, দেখেন, ডায়েট খাবার হচ্ছে আমরা নিজেরাই জানি ডায়েট খাবার কি। ডায়েট খাবার হচ্ছে বিশুদ্ধ পানি, ফার্স্টলি। ডায়েট খাবার হচ্ছে মানে হেলদি ডায়েট কি? হেলদি ডায়েট হচ্ছে বিশুদ্ধ পানি। আমি যদি বলি হেলদি ডায়েট হচ্ছে নিশ্চয়ই পরিমিত পরিমাণ আমিষ, পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট, পরিমিত পরিমাণ সবজি, ফলমূল, এগুলো যদি আমি সবকিছু ঠিক মতো খাই, ডিম, দুধ, তাহলে আমি মনে করতে পারি যে এগুলো আমার জন্য একটা হেলদি ডায়েট। মানলাম সবকিছু ঠিক আছে, কিন্তু যদি গ্রহণ প্রক্রিয়ার মধ্যে ত্রুটি থাকে, আমি যে পানি দিয়ে ধুচ্ছি, যেভাবে আমি যে হাত দিয়ে আমি খাচ্ছি, সেই জায়গাগুলো যদি দূষিত থাকে, তাহলে এই যত হেলদি ডায়েটও আপনি নিয়ে আসেন না কেন, আপনার জন্য কিন্তু হেলদি থাকবে না, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে। সেজন্য বলা হয়, আমি অনেক সময় মজা করে বলি যে অবস্থাটা তো এরকম যে পানিও এখন ধুয়ে খেতে হয়। হ্যাঁ, পানি তো আমরা ধুয়েই খাই। পানিকে আমরা ইয়ের থেকে পানি এনে যখন আমরা ওয়াশার যে পানিটি আসে, সে পানিটিকে তো আমরা ফিল্টারে দিয়ে এ কাইন্ড অফ ধোয়া, সে ধুয়েই তো আমরা খাই। আসলে পানিও ধুয়ে খেতে হয়, এবং পানিও যেমন ধুয়ে খেতে হয়, হাতও ধুয়ে খেতে হয়। কিন্তু হাত ধোয়ার পানিটিকেও কিন্তু ধোয়া পানি হইতে হবে, অর্থাৎ তা না হলে কিন্তু আপনি আসলে যত কিছুই আপনি খাচ্ছেন, আপনি কিন্তু মানে সেটা নিরাপদ থাকছে না। সব শেষে আমি একটা কথা বলি, দেখেন, কথা তো বললে অনেক
বলা যায়। এখানে আপনারা যারা নাকি মানে এখানে আজকে একটা ইন্টার্নি করছেন, আপনার নিরাপদ খাবার সম্পর্কে কিংবা পাবলিক হেলথ সম্পর্কে জানছেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন কিন্তু অল্টারনেট মেডিসিনের কথা বলা হচ্ছে, এবং এটাই কিন্তু বলা হচ্ছে যে আপনি খাদ্যটিকে সুষম করুন, খাদ্যটিকে নিরাপদ করুন। খাদ্যকে নিরাপদ করা, খাদ্যকে সুষম করা, এবং আপনি গ্রহণ প্রক্রিয়ায় যে যে আচরণগত পরিবর্তন সেটাকে করা হলে আপনার জন্য সবচেয়ে বড় যে সুবিধাটি হবে সেটি হচ্ছে আপনার রোগ বালাই কম হবে। আপনার রোগ বালাই কম হবে মানে আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের খরচ হবে না। আপনার রোগ বালাই কম হবে মানে হচ্ছে আপনার অন্য যে কোনো ওষুধের জন্য খরচ হবে না। আপনি জানেন সারা পৃথিবীতে, বাংলাদেশে প্রতি বছর কত কোটি টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি হয়? সাম্প্রতিক তথ্য 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা শুধুমাত্র গ্যাসের ট্যাবলেট বিক্রি হয়। তার মানেটা কি? আমরা যা খাচ্ছি সেগুলো দিয়ে আমাদের এমন গ্যাস তৈরি হচ্ছে যে আমাদের গ্যাসের ট্যাবলেট না খেয়ে কিন্তু উপায় নেই। আমাদের প্রত্যেকটা পরিবারে কারো না কাউকে এরকম গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে। আমাদের খাদ্যের তালিকায় ভাত, মাছ, মাংস এগুলোর পরিবর্তে সাথে সাথে কিন্তু ওষুধ চলে আসছে। কেউ কেউ বাড়িতে 3টি, 4টি, 5টি, 7টি, আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন 10টি পর্যন্ত ওষুধও খেয়ে থাকেন। তার মানে কি? ভাত খেতে যা খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় ওষুধ খেতে। তার মানে আমরা যদি আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারি, আমরা যদি অল্টারনেট মেডিসিন বলতে খাবার দাবার এবং কিছুটা ব্যায়াম করা, কিছুটা হাঁটাচলা করা, নিজেদের শরীরকে সচল রাখা, সেই কাজটি যদি আমরা করি, তাহলে ওইটার পেছনে কিন্তু আমাদের বিনিয়োগটি কম লাগবে। আমরা আসলে এখন ধরেন যে কত রকমের সুবিধা আমাদের আছে। আমাদের বাংলাদেশে শত রকমের ধান উদ্ভাবিত হয়েছে, যার ভেতরে জিঙ্ক সমৃদ্ধ ধান, প্রোটিন সমৃদ্ধ ধান আছে। আমাদের গরিব মানুষ যারা নাকি নিজেরা বলেন যে আমরা খেতে পারি না, আমাদের এই মাছ মাংস ডিম কিনতে আমাদের একটু অসুবিধা হয়, তারা কিন্তু মানে এই জিঙ্ক সমৃদ্ধ ধান বা চাল এগুলো খেলে তাদের কিন্তু অন্তত পক্ষে কিছুটা অনুপুষ্টির অভাব তারা দূর করতে পারেন। তারপরে আরেকটু কথা বলি যে আমাদের যে শাকসবজি, দেখেন আমাদের দেশে যে সমস্ত শাকসবজিগুলো হয়, হাজার রকমের শাকসবজি হয়, সারা বছর জুড়ে হয়। বলতে পারি আমরা যে কোনো কোনো শাকসবজির দাম অনেক বেশি, কোনো কোনো শাকসবজির দাম অনেক কম। হতেই পারে, কোনোটা হয়তো একটু পচা, কোনোটা হয়তো একটু ফ্যাস খাওয়া, সেটা হয়তো একটু কম দামে বিক্রি হয়। আমি যদি সেটাও খাই, খেতে তো কোনো অসুবিধা নেই, পুষ্টি তো, যেটা নাকি একটু বাঁকা, যে একটু বাঁকা, বাঁকা মানে তো এই না যে তার কম আছে। আমি হয়তো দেখতে ভালো লাগে, তাছাড়া কিন্তু সস্তা অনেক জিনিস আছে খেতে যাই। আমার গ্রামের বাড়ির চারপাশে এমনিতেই যে বন্য কচু থাকে, আমি কচু তুলি এবং তুলে একটা দিয়ে আমি খাই, চিংড়ি মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে বা এমনি ঘন্ট করে খাই। এগুলো কিন্তু সস্তা খাবার, কিন্তু এই সস্তা খাবারেও কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস আছে, প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, যেগুলো আমাদের শরীরের মানে অনেক রকমের প্রয়োজন মেটাতে হেল্প করে। তাহলে খাবার সম্পর্কে সচেতন হতে হবে, নিরাপদতার নীতি যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে। খেয়াল করে দেখেন দেখি, আপনি খুব চমৎকার ভাজা সিঙ্গারা একটি খেলেন, সিঙ্গারাটা দিয়েছে কিসের উপরে? এটি খবরের কাগজের উপরে। খবরের কাগজের গায়ে কি আছে? খবরের কাগজের গায়ে প্রিন্টেড কালি আছে না? এই কালিটা কি? কার্বন। এটা কিন্তু খুবই কঠিন, খারাপ, মানে দূষিত একটা জিনিস। আপনি যখন সিঙ্গারাটি, গরম সিঙ্গারাটা খুব গোগ্রসে খাচ্ছেন, মানে কলিজার সিঙ্গারা বা ভালো আলুর সিঙ্গারা, গরম গরম, কিন্তু এটাও খাচ্ছেন। ওই বলতেন দায়িত্ব সবাইকে আমি সমানভাবে পরিবর্তন করতে পারবো না, কিন্তু মিলে আসলে এরকম ভাবেই চেষ্টা। এই জায়গাটায় আমার সংগঠনের মূল কাজটাই হচ্ছে নিরাপদ খাদ্য সম্পর্কিত যে নীতিমালাগুলো আছে সে মানুষকে জানানো। আমরা সরকারকেও সহযোগিতা করে থাকি, সরকারের সাথে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। আমরা সিভিল সোসাইটির মানুষ যারা আছেন তাদেরকেও সহযোগিতা করে থাকি। আমরা অন্যান্য যারা
নাগরিক সমাজ আছেন তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। আমরা যে আজকে যেমন আসলাম, এটা আমি আমার নিজের একটা মিশন হিসেবে চিন্তা করেছি, কারণ মনে করেছি আজকে যদি এই 30 জন 35 জন বা 40 জন মানুষ তারা যদি আমার কাছ থেকে একটি লাইন যদি নতুন করে শিখতে পারে, এবং সেই একটি লাইন যদি সে তার নিজের আচরণের ভেতরে যদি বদলানোর জন্য মানে নিজেকে নিযুক্ত করতে পারে, তাহলে আমি মনে করবো এটা অনেক বড়। আসলে এক করেই 2 হয়, 2 থেকে 4 হয়, 4 থেকে 12 হয়, এবং এরকম ভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি আমরা আমাদের সংখ্যাটাকে বাড়াতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা আগামী দিনের প্রজন্মকে নিরাপদ খাদ্য যোদ্ধা হিসেবে দেখতে চাই, নিরাপদ খাদ্যের সৈনিক হিসেবে দেখতে চাই। কারণটা কি জানেন? আপনি কিন্তু শুধুমাত্র নিজেকে সেভ করছেন না, আপনি কিন্তু আপনার প্রজন্মকে সেভ করছেন, আপনি কিন্তু আপনার পরবর্তী জেনারেশনকে সেভ করছেন, আপনি কিন্তু সভ্যতাকে সেভ করছেন। একটা বিকলাঙ্গ প্রতিবন্ধী জাতি তো আমরা চাই না। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়, শারীরিক চ্যালেঞ্জ বলেন, মানসিক চ্যালেঞ্জগুলো তৈরি হয়, এটা তৈরি করার জন্য আমি তো ব্যক্তিগতভাবে দায়ী না, আমরা কোনো একটা সিস্টেমের কারণে কিন্তু একটা দায়ের মধ্যে পড়ে যাই। তাহলে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যাতে আমরা এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার একটা পরিবেশ তৈরি করতে পারি। সেটি খাদ্য দিয়ে যতটুকু সম্ভব সেটা আমরা করব, আমাদের জীবন আচরণ দিয়ে যেটুকু সম্ভব সেটুকু আমরা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কতগুলো জিনিস আমাদেরকে পরিহার করতে হবে। সেই পরিহারের জায়গাটি হচ্ছে অতি ভোজন পরিহার করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলে যে পেটের কিছু অংশ খালি রাখো, কারণ পাকস্থলীকে একটু সুযোগ করে দিতে হয়। আপনি অল্প অল্প করে 5 বার খান, কিন্তু একসাথে খুব বেশি ভোজন করবেন না, এটাই নিয়ম। এটা হচ্ছে একটি মানে জীবন আচরণের কথা। দ্বিতীয়ত একটা জিনিসের কথা বলে যে আপনি পানি পান করবেন, একটু যথেষ্ট পরিমাণে পাবেন, অতিরিক্ত খাবার পরিহার করবেন। যদিও জিহ্বায় এরকম মজা লাগে, কিন্তু এটাকে পরিহার করাটাই ভালো। সবসময় কিছু জীবন্ত জিনিস খাবেন। জীবন্ত জিনিস মানে শাকসবজি, যেটা নাকি কাঁচা খাওয়া যায়, অর্থাৎ আপনি শশা খাবেন, একটু লেবু খাবেন, এগুলো হচ্ছে জীবন্ত জিনিস, এই লাইফ। এই জিনিসগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই কাজে লাগে। আমি যেমন ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনের একটা অভ্যাস, সেটা হচ্ছে প্রতি খাবার বেলাতে আমি 1 বাটি করে কাঁচা সবজি আগে খেয়ে নিই, একটু টমেটো দিয়ে একটু সালাদের মতো করে, ওইটা আমি আগে খাই। ওইটা খাওয়ার পরে তারপরে আমি ভাতটা খাই। তাতে জিনিসটা হয় যে ওটা এর মধ্যে একটা লেয়ার তৈরি করে। তারপরে যখন আপনি ভাতটা খাবেন, সে ভাতটা পরিমাণে এমনিতেই কম লাগবে, এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু জন্য এক ধরনের সকলের পক্ষে এরকম পরিবেশ সবসময় পাওয়া সম্ভব না, সকলের জন্য সম্ভব না, কারণ কখন কোথায় আমাদের খাওয়া হচ্ছে না হচ্ছে। কিন্তু দেখে শুনে যেখানে কুক ফুড আছে, পরিবেশটা তোমরা দেখি, হোটেলটার চেহারা সুরত কি, তার কিচেনটার কি অবস্থা সেটা তো আমরা দেখি, আমরা গ্লাসটা তো দেখি। দেখেন, আমি জীবনে কোনোদিন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি কোনোদিন হোটেল থেকে আমি সালাদ খাইনি। আপনি বলতে পারেন যে এখন আপনি সালাদ খান, তখন খাননি কেন? তখন আমি খাইনি ওই কারণেই, কারণ তখন ওই সালাদটি কিভাবে ধোয়া হয় তা তো আমি জানি না, অতএব সেই জন্য আমি তখন সালাদ খাইনি। আমি কিন্তু কখনোই হোটেলে খোলা পানি খাইনি, তখন তো আমাদের ওই বোতল পানির যুগ ছিল না, কিন্তু আমরা খাইনি। আমরা নিজেরাই এসে নিজেদের মতো করে যে জায়গাটাকে সেভ, আপনি পানি থেকে এবং কাঁচা জিনিস থেকে সবচেয়ে বেশি রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে। এবং আপনারা মেডিকেল সায়েন্সে আমি আলাপ করে দেখেছি, আমি আমাদের ইয়েতে এখন যেটা ঢাকা বাংলাদেশ মেডিকেল হসপিটাল, যেটা সাবেক পিজি হসপিটাল বলে বিশ্ববিদ্যালয় বলে, সেইখানে একটা মানে পাবলিক হেলথের একটা ইনস্টিটিউট আছে। তারা রিসার্চ করে দেখেছে, আমাদের কাছে রেকর্ড নাই, কিন্তু মানুষের যে উদরাময় বলেন, তারপরে ম্যালেরিয়া বলেন, বা এরকম অনেক রোগ আছে যে রোগগুলো নাকি পানি থেকে সবচেয়ে বেশি আসে, কিন্তু খাবার থেকে সবচেয়ে বেশি আসে, কিন্তু খাদ্যবাহিত রোগের কোনো স্ট্যাটিস্টিক্স আমরা বাংলাদেশে তৈরি করতে পারি নাই। কিন্তু এটা রিয়েলিটি যে খাদ্যবাহিত রোগের সংখ্যাই সবচাইতে বেশি, আমরা রেকর্ড করি বা না করি। অতএব আমরা নিজেরা নিজেদের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, আমরা খাদ্যের নিরাপদতা, তার নীতি, সেগুলোকে একটু বোঝার চেষ্টা করি। প্রয়োজন বোধে আমরা একটু লিটারেচার সংগ্রহ করি, একটু ওয়েবসাইটে যাই, সেগুলো একটু দেখাশোনা করি, করে নিজেদের জন্য পুষ্টিকর খাবারের একটা মানে কি বলা যায় কাঠামো নিজেরাই ঠিক করি, এবং আমি ওই রকম ভাবেই আমার পছন্দের জিনিস দিয়েই আমি একটা অবস্থা তৈরি করতে পারি। আমি আর খুব বেশি বাড়াতে চাই না, কারণ মাস্টাররা লেকচার দিতে আরম্ভ করলে আর সবসময় শেষ করতে চায় না। আমি শেষ করতে চাই শুধুমাত্র একটা স্বার্থে,
যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি স্কোপ থাকে, সঞ্জিদা আপনারা যদি সেরকম মানে যদি কোনো কোয়েশ্চেন আমাকে দিতে চান বা কারো কারো যদি কোনো অভিমত আমাকে দিতে চান, নিশ্চয়ই কেউ না কেউ চ্যাট বক্সে সেটা লিখতে পারে, তাহলে আমি হয়তো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। কেউ হ্যান্ড রেইজ করে তারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করতে পারি। আমি এটুকু বলেই ডাব্লিউবিবি ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে যারা উপস্থিত আছেন যারা 39 জন আমি সহ, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমার কথা মন দিয়ে শোনার জন্য। অবশ্য মন সকলের মনের ভেতরে ছিল কিনা সেটা আপনারাই বলতে পারেন, আমি তো জানি না। তো আমি যেহেতু অ্যাক্টিভ দেখছি, অতএব সকলে নিশ্চয়ই মন দিয়েই শুনেছেন, এটুকু আমি প্রত্যাশা করতেই পারি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। স্যার এখনই আমরা বুঝতে পারবো যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কারণ আমার মনে হয় এই হেলদি খাবার বা আমরা কি খাচ্ছি এই বিষয়টা নিয়ে আসলে সবারই প্রশ্ন থাকা উচিত। কারণ প্রত্যেকে এখানে আমরা যারা আছি এক একটা ইউনিভার্সিটি বিলং করি আমরা। সো ইউনিভার্সিটি যেহেতু বিলং করি, আমরা ইউনিভার্সিটিতে কি খাচ্ছি? আচ্ছা, এখানে শাহরিয়ার হোসেন, শাহরিয়ার, হ্যাঁ জি, শাহরিয়ার হাত হাত তুলেছেন। তুলেছেন। আচ্ছা, আসসালামু শাহরিয়ার, আলাইকুম স্যার। স্যার সর্বপ্রথম বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে স্যার স্টেট ইউনিভার্সিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড নিউট্রিশন সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো আজকে যে আপনার সেশনটা ছিল বা আপনার প্রত্যেকটা কথাই স্যার আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। স্যার এখানে আমার একটা মানে জানার বিষয় ছিল, সেটা হচ্ছে স্যার এই যে আহ, একটা নতুন বিষয় আজকে জানলাম যে মাংস কেনার মানে মাংস কাটার 2 ঘন্টা পরেই আপনার তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো স্যার মানে এই পুষ্টিগুণটা কি স্যার পুরোপুরিটাই নষ্ট হয়ে যায় নাকি কিছু পুষ্টি গুণাগুণ থেকেই যায়? আচ্ছা, এইটা আমি বলি, এই এই গল্পটি, এই যে কথাটি আমি বলেছি এটা কিন্তু একটা রেফারেন্স। এটা হচ্ছে আমি আমাদের, আপনি জানেন যে বাংলাদেশে যারা নাকি মাংস বিক্রি করেন সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান আছে বেঙ্গল মিট। তো বেঙ্গল মিটের একজন সায়েন্টিস্ট উনি আমাকে যেটা বললেন যে নর্মালি হয় কি, যে আমি যখন নাকি জবাই করি, জবাই করার পরে রক্ত রক্ত ক্ষরণের পরে যখন নাকি মাংসটাকে আমরা নিয়ে আসা হয়, আসলে মাংসের ভেতরে তো একটা বড় অংশ থেকে পানি, এবং এর যে পুষ্টি এবং এর ভেতরে যে সমস্ত আমিষ বা অন্যান্য গুণাবলী সব তো সেই পানির সাথেই থাকে। আপনি যখন নাকি এইটাকে কেটে ফেলবেন, তখন ধীরে ধীরে তো ওই মাংসগুলো পানি ছাড়তে শুরু করে একটা পর্যায়ে। কারণ প্রথমে কিন্তু তার সেল, আপনি দেখবেন জবাই করার পরেও কিন্তু এর সেল জীবিত থাকে, আর মাসেলগুলো কিন্তু জীবিত থাকে। এবং সেটা কিন্তু কোরবানির পরে কিন্তু আপনারা দেখছেন যে চামড়া যখন আপনি ছিলছেন, তারপরে দেখা যাচ্ছে যে তার শরীর কিন্তু জীবন্ত আছে। তাহলে একটা পর্যায়ে এসে কিন্তু ওই সেল আর নড়ে না। তার মানে তখন কিন্তু তার শরীরটা ছেড়ে দেয়, এবং ছেড়ে দিলে সেখান থেকে কিছু কিছু পানি বের হয়ে আসে, এবং এই পানির সাথে আমিষ এবং অনুপুষ্টিগুলো বের হয়ে চলে আসে। তবে হ্যাঁ, নিশ্চয়ই সবটা শেষ হয়ে যায় না, কিন্তু 2 ঘন্টা পর থেকেই এটা কমতে শুরু করে। সেজন্য যখন আমাদের উচিত হবে মানে জবাই করার পরে 2 ঘন্টার মধ্যে মাংসটিকে সংগ্রহ করা। আপনি যখন নাকি কোনো জায়গা থেকে মাংস কিনতে চান, কোনো দোকান থেকে কিনতে চান, যত সকালে পারবেন বা যত তাড়াতাড়ি পারবেন সংগ্রহ করবেন, কিনে এনে এটাকে একটা কুল চেইনের মধ্যে রাখা, অর্থাৎ একটা ঠান্ডা পরিবেশে, যাতে ওই পানিটা আর বেরিয়ে না যায়। পানিটা তো বেরিয়ে যায় একটা এনভায়রনমেন্টের কারণে, কিন্তু ওইটা যখনই নাকি আপনি একটা কুল এনভায়রনমেন্ট ভিতরে নিয়ে আসবেন, তখন কিন্তু সে আর পানিটা ছাড়বে না, তখন কিন্তু মাংসটি সজীব থাকবে। এবং অনেকে বলেন যে আপনি যদি ওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাংতা পেপার দিয়ে, যদি অ্যালুমিনিয়াম শিট দিয়ে যদি আমরা পেঁচিয়ে টেচিয়ে রাখি, তাহলে কিন্তু মাংস তার মাংসের গুণাবলী সহই রাখতে পারে। এবং এগুলো হচ্ছে সিস্টেম। আমরা আসলে হয়তো বা যারা নাকি এরকম মাংসকে প্রসেস করে বিক্রি করেন তাদের কথাও হইতে পারে, কিন্তু আমার কাছেও মনে হয় সকালের মাংস, কোরবানির মাংস বা এমনি যে মাংসগুলো আমরা খাই, হ্যাঁ সেগুলো কিন্তু আহ, মানে সকালে সংগ্রহ করা মাংসের যে টেস্ট, আর আপনি বিকেল বেলা সংগ্রহ করে মাংসের যে টেস্ট, আপনি নিজেরাই দেখবেন যে তার ভিতরে একটা পার্থক্য আছে আর কি। সদ্য জবাই করা মাংসের টেস্ট এবং অনেকক্ষণ পর করা মাংসের টেস্ট কিন্তু একটা থ্যাংক অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে রুফায়দা আছেন। রুফায়দা হাত তুলেছেন কিছু জিজ্ঞেস করার জন্য। জি, রুফায়দা। আসসালামু আলাইকুম স্যার। আমি রুফায়দা এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে বলছি। আমি পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছি। আমার এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে মাংসের যে বিষয়টা আমরা ছোট থেকে শুনে আসছি, আমাদের মামা খালার যারা বিদেশে থাকে ওরা বলে যে ওদেরকে 24 আওয়ার্স ওই মাংসগুলো ওরা দেয় না, ওরা ফ্রিজারে রাখে। তো আমি আপনার কাছে জানতে চাই, ওরা যে জিনিসটা করে বিদেশে, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি ফলো করে, ওরা যে সাথে সাথে কোরবানির পর মাংসটা দেয় না, ওরা 24 আওয়ার্স পর দেয়, ওইটা কি আমাদের শরীরের জন্য ভালো নাকি আমরা যে ওইটাই ভালো?
না, দুটো। একটা জিনিস খেয়াল করে দেখেন যে তারা যেটা বলছে যে তারা ফ্রিজারে রাখে। ফ্রিজারে রাখার মূল কারণটা হচ্ছে আসলে তো এটা ঠিক যে আহ, এটাকে একটা কুল এনভায়রনমেন্টের ভিতরে রাখতে হবে, সোজা হিসাব। আমরা তো মাংস আমাদের সকলের বাড়িতে তো আর ওইরকম যে মাংসটা এনেই যে আমরা ফ্রিজে ঢুকাই তা কিন্তু না। যেদিন আমরা কিনি সেদিনই তো আমরা রান্না করে খাই। এখন পুষ্টির দিক থেকে কোনটা কম আছে, কোনটা বেশি আছে, বা কোনটা ভালো আছে, কোনটা মন্দ আছে, আপনারা যারা ফুড নিয়ে পড়াশোনা করছেন বা তারা হয়তো এই জিনিসগুলো পারবে না। বললাম যে আমরা নিজেরাই একটা দিয়ে ঠিক আমাদের এটা জানা দরকার। সমাজ যারা আপনারা আছেন তাদেরও এটা দরকার যে এটা মানে কি অবস্থা সংগ্রহ করলে ভালো হবে, পাওয়ার জন্য উপযুক্ত হবে। তবে আমার কথা হচ্ছে এরকমই যে তাৎক্ষণিকভাবে যদি আপনি নিয়ে নিতে পারেন সেটার নিশ্চয়ই এক ধরনের টেস্ট আপনি পাবেন এবং নিশ্চয়ই সেখানে অনুপুষ্টি থাকবে। আর ফ্রিজারের ভিতরে রাখলে পারেও কিন্তু সেই অনুপুষ্টিটা থাকবে, কারণ সেখানে কিন্তু আমরা ওই পানি তার শরীর মাংস থেকে বেরিয়ে যাচ্ছে না, ওইটা কিন্তু ইম্প্যাক্ট মানে কম্প্যাক্ট থেকে যাচ্ছে ওখানে। এবং সেটা থাকার কারণে কিন্তু আপনার কাছে মানে ওইটা কিন্তু ভালোই লাগবে আর কি, খারাপ লাগবে না। এবং ওটার নিশ্চয়ই বিজ্ঞানসম্মত কারণ আছে বলেই তারা 24 ঘন্টার জন্য ওটাকে রেখে দিচ্ছে, তারা তার আগে আপনাকে ডেলিভার করছে না। ধন্যবাদ। জি, সুমাইয়া। আসসালামু আলাইকুম স্যার, আমি সুমাইয়া সুলতানা, পাবলিক হেলথ নিয়ে ডাব্লিউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট। যদিও সবাই ফুড কিভাবে তারা রান্না করবে বা হচ্ছে হেলদি ওয়েটা কি, আমার একটু মানে অন্য জায়গায় কোশ্চেনটা। আমরা যে ফুডটা আপনি যেভাবে বললেন আমাদেরকে, বা হচ্ছে এই যে কৃষক পর্যায়ে বা যখন হচ্ছে কৃষকেরা কীটনাশক দিচ্ছে সেখানে হচ্ছে মানে তাদের একটা নলেজ ওখানে গ্যাপ আছে, তারা হয়তো না জেনে এটা করতেছে বা অনেকে জেনে করতেছে। আবার যখন বাজারে এই ফলগুলো বা যে ফুডগুলো বিক্রি করতেছে এখানেও হচ্ছে অনেকে অসাধু ব্যবসায়ী তারাও এগুলো করতেছে। এখন আমার কথাটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে, আমরা হচ্ছে অ্যাওয়ারনেসটা আসলে এখানে ইফেক্টিভ ওয়েতে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? কারণ এটা হচ্ছে আহ, মানে আমরা তো বাসায় এনেও ফুডটাকে, যেটা বললেন আপনি যে আমরা ভালো ফুডটাকে এনেও আমরা কিন্তু বাসায় এনে সেটা ইয়ে করে ফেলতেছি, মানে নিজেরাই খারাপ করে ফেলতেছি। তো আমরা যদি একদম ডিপে যাই, মানে কৃষক পর্যায়ে তো আমরা অনেকে পৌঁছাতে পারি না, বা একদম প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন অনেকের এই অ্যাওয়ার্ডটা নাই। বিশেষ করে ফ্যামিলিতেও তো নাই। আবার হচ্ছে যারা কৃষক পর্যায়ে যারা মাঠে কাজ করেন, ফুড যারা হচ্ছে উৎপাদন করেন, তাদেরও তো হচ্ছে এই অ্যাওয়ার্ডটা নাই। বিশেষ করে মানে গ্রাম অঞ্চলে এগুলো জানে না, বা অনেকে হচ্ছে জেনেও হচ্ছে এগুলো করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে পদক্ষেপটা কেমন হওয়া উচিত? আমরা তো হচ্ছে শুধু ফ্যামিলিকেই না, মানে ফ্যামিলির সেফটিটা দেখবো না, নিজের হেলদি তো ঠিক আছে, ফ্যামিলির হেলদি, বাট যদি আমি হচ্ছে একটা দেশের পার্সপেক্টিভ, একটা সমাজের সোসাইটির পার্সপেক্টিভে ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপটা অ্যাজ এ পাবলিক হেলথ স্টুডেন্ট আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত বা ইফেক্টিভ সুমাইয়া ওয়েটা আসলে কি? সুমাইয়া সুমাইয়া, আপনাকে থামিয়ে দিই, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আহ, কথাটা হচ্ছে এরকম যে আপনি যে কথাটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার গ্রামের বা প্রান্তিক পর্যায়ে বা কৃষক পর্যায়ে তাদের কাছে সেফটিটা কিভাবে নিশ্চিত করা যায়, তাই তো ঘটনাটা। এখন আমি বলি আপনাকে, খুব ইন্টারেস্টিং গল্প, এই গল্পটা কিন্তু শুনলে আপনার ধারণা পাল্টে যাবে। কিশোর দিতে কৃষককে দেখছি যে সে গুড়ের ভেতরে আহ, একটা কেমিক্যাল মেশাচ্ছে, নামটা আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, গুড়টাকে সাদা করার জন্য, পরিষ্কার করার জন্য। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে এইটা আপনারা কেন দিচ্ছেন? হাইড্রোস দিচ্ছে, হাইড্রোস মানে অনেকেই জানেন হাইড্রোসটা কি। হাইড্রোসটা আসলে কাপড় রং করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু গুড়ের ভেতরে গুড় যখন জাল দেয় তখন একটু হাইড্রোস দিলে ময়লাটা কেটে যায় এবং ময়লাটা তখন একাই চলে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা আমি কিন্তু এই হাইড্রোসটা একটা ক্ষতিকর কেমিক্যাল, এটা তো মানে খাদ্য মান নিশ্চিত করে না। তো তখন সে কৃষক বলবো যে তারা খাবে না, আমরা তো খাবো না, আমরা একটু ময়লাটাই খাবো। খেয়াল করে দেখেন, তারা কিন্তু তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন। আহ, গুড়টি সেটি সে বিক্রি করছে আমাদের জন্য, তার নিজের জন্য না, কিন্তু সে তার নিজের জন্য আলাদাভাবে গুড়টি তৈরি করছে যেটিতে সে একটু ময়লা আছে এবং সেটাই সে খাচ্ছে, কারণ সে জানে যে হাইড্রোস দেওয়া গুড়টি একটু বিষাক্ত। এখন বলবেন যে তারা শাকসবজির ক্ষেত্রে কি হয়? শাকসবজির ক্ষেত্রেও তাই হয়। তারা তাদের বাড়ির উঠানে যে শাকসবজিটুকু করে সেটা তারা খায়, সেটা তারা বিক্রি করে না। আর জমিতে যেটা করে সেটাই তারা বিক্রি করে। তার মানেটা হচ্ছে আমাদের
পারিবারিক পর্যায়ে দেখা যায়, কৃষক পর্যায়ে দেখা যায় অনেক অনেক সচেতনতা অনেক ক্ষেত্রে আছে। আসলে অভ্যাসটা আমাদেরই পরিবর্তন করা দরকার হচ্ছে মাঝখানে, অর্থাৎ কৃষক পর্যায় থেকে শুরু করে মাঝখানের যে স্টেক হোল্ডার আছে সেই জায়গায় পরিবর্তন করা দরকার। তারপরেও একটা কীটনাশকের কিন্তু একটা লাইফ থাকে, যে আপনি মনে করেন যে এখন কৃষক পর্যায়ে অবশ্যই সচেতনতা তৈরি করা দরকার, যে যাতে তারা এই কীটনাশকটি না দেয়, এবং সেই জায়গায় তারা কি দিবে তার জন্য কিন্তু একটা পদ্ধতি থাকা দরকার। বর্তমান সময়ে আমরা বলছি যে জৈব বালাইনাশক ব্যবহার করা, যেগুলো নাকি আমরা বলছি বায়োপেস্টিসাইড। এই বায়োপেস্টিসাইড গুলো হচ্ছে হেলথের জন্য কোনো হ্যাজার্ড তৈরি করেন, এবং এটাকে কিন্তু সরকার চাইছে, আমরাও চাইছি জনপ্রিয় করতে, এবং কৃষকও কিন্তু অনেক জায়গাতেই এটা করছে। এবং আপনারা একটা শব্দের নাম শুনে থাকবেন, যে গ্যাপ এগ্রিকালচার, তারা সুষম সার, সুষম কীটনাশক এবং উইথড্রয়াল পিরিয়ড, অর্থাৎ কতদিন পরে আজকে কীটনাশক দেওয়ার কতদিন পরে এটাকে হারভেস্ট করা যাবে, এই সমস্ত নিয়ম কারণগুলো মেনে চলছে যাতে তার খাদ্যটি বিষাক্ত না হয়। কিন্তু বাজার ব্যবস্থাপনার ভিতরে কিন্তু এটা কোনো একটা জায়গাতে কিন্তু ত্রুটি থাকতেও পারে, যেটা নাকি আপনি বলছেন। আমরা যে শাকসবজিগুলো আপনি খোসা সহ খান, অর্থাৎ যদি বলি করলা, যদি বলি বেগুন, যদি বলি টমেটো, এগুলো তো আপনি খোসা সহ খান। এগুলোকে যদি একটু আপনি মানে লবণ পানিতে 15 মিনিট যদি ভিজিয়ে রাখেন, এবং তারপরে যদি আপনি এটাকে রানিং ওয়াটার দিয়ে যদি ধুয়ে ফেলেন, তাহলে এর গায়ে যদি কোনো কোনো কীটনাশক থাকেও সেটা কিন্তু অনেকাংশেই দূর হয়ে যায়। অর্থাৎ আমরা বলছি যে সব জায়গার জন্য টেকনোলজি আছে, উৎপাদন কাজ হবে, ব্যবসায়ী পর্যায়ে আমাদের কাজ করতে হবে, এবং তাদেরকে আমাদের সচেতন করতে হবে। সেই জায়গায় তারা কিন্তু আমরা নাগরিক সমাজ, আমরাও কাজ করব, আমরাও অন্যদেরকে উৎসাহিত করব যাতে তারা কোনো রকমের খারাপ কাজ না করে। এবং আমরা পারিবারিক পর্যায়ে আমাদের প্রত্যেককেই সচেতন হইতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, আমার দেশের 18 কোটি মানুষ, আমার দেশের 18 কোটি কিন্তু ভোক্তা, অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু নিরাপদতা নিশ্চিত করাটা দায়িত্ব। কোনো পক্ষই কিন্তু আমার এই নিরাপদতার শৃঙ্খলের বাইরে রাখা যাবে না। এবং আপনি যেটা বলেছেন সেটা যথার্থই, আমাদের তৃণমূলে সে জায়গায় আমাদের কাজ করতে হবে। আমি যদিও 2-3টে উদাহরণ দিয়েছি, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের সব লোক এটা জানে বা মানে। তাদেরকেও শেখাতে হবে, এবং ব্যবসায়ীদেরকেও শেখাতে হবে, এবং আমাদেরকেও শিখতে হবে। তাহলে হয়তো বা আমরা একটা সুন্দর সিস্টেম গড়ে তুলতে পারবো। আমি স্যার ধারণা করি যে আমাদের আপনাকে হয়তো আমি কিছুটা জবাব তিনজন হাত তুলেছে, তো আমার মনে হয় আমরা তিনজনের প্রশ্ন একসাথে নিয়ে তারপরে উত্তর দিই, এটা মনে হয় ভালো হবে স্যার। ওকে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা আচ্ছা, প্রথমে বলেন। হাত তুলেছেন রাফিয়া ইসলাম নিশো। নিশো, আপনার প্রশ্নটি করেন স্যার। একটু সংক্ষেপে করেন, তাহলে আমার মনে হয় মনে রাখতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফিয়া ইসলাম নিশো, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ফুড ইঞ্জিনিয়ার অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে পড়ছি। আমার কোশ্চেন হচ্ছে যে প্রসেসড মিট যেগুলো বাজারজাত করা হয় ওগুলো তো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু কিছু মিটের পানিও বের করে দেওয়া হয়, তো ওইগুলাতে কি কোনো পুষ্টিগুণ বজায় থাকে? আচ্ছা, নিশোর প্রশ্নটা আমরা শুনলাম, এবারে আমরা শুনবো মাশরাফি সুলতানা শিমু। শিমু, আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখি বিভিন্ন বড় বড় সুপার শপ গুলোতে একটা কর্নার থাকে অর্গানিক ফুড নামের। ওই অর্গানিক ফুডের কর্নার গুলোতে নর্মাল খাবারের থেকে একটু উচ্চ মূল্যে হচ্ছে খাবার বিক্রি করা হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা আসলে কিভাবে নিশ্চিত হবো এটা আসলে অর্গানিক? আর এটা কিভাবে আমাদের পরিবারকে নিশ্চিত করতে পারবো, বা এটার নিশ্চয়তা কতটুকু? আচ্ছা, আর একজন আমাদের মাঝে হাত তুলেছেন মুকিম। মুকিম চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন। মুকিম, আপনি আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম স্যার,
আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি যেটা বললেন যে আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হচ্ছে আপনি যে সালাদ খেতেন না, যে কারণ আপনি নিশ্চিত ছিলেন না সেটা কতটুকু নিরাপদ। এখন সেই জায়গা থেকে আমাদের আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি অধিকাংশ আমরা দেখা যায় হলে থাকি, বা স্টুডেন্টরা যারা হলে থাকে তাদের মূলত খাবার খায় তাদের ক্যান্টিন থেকে। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখি, এবং এটা আমরা বারবারই দেখে আসছি, যে আমাদের ক্যান্টিনের খাবারের নিরাপদের বা নিশ্চিত এটা থাকে না। আমি যদি আমার ভার্সিটিতে বলি, আমার ভার্সিটির ক্যান্টিনের যে খাবার, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের দেখাই যায় যেটা আমাদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে আমরা কিভাবে এই খাবারগুলোকে নিজেদের জন্য নিরাপদ বা আমাদের যেন হেলদি হয় আমাদের জন্য, সেই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? তিনটে প্রশ্নের উত্তর দেই। প্রথমত হচ্ছে যে দেখেন, যারা নাকি প্রসেসড মাংস বিক্রি করেন, সাধারণত কিন্তু এই মাংসটি যারা বিক্রি করেন তারা কিন্তু না, মানে খুব ছোট ব্যবসায়ী না, বড় বড় শিল্পপতি বা বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এটা করে, এবং তাদেরকে কিন্তু বিএসটিআই এর লাইসেন্স নিতে হয়, বা বিএসটিআই এর তরফ থেকে তাদের কাছ থেকে মানে কি বলা যায়, অনুমোদন নিতে হয়, এবং তাদেরকে কিন্তু ডিক্লেয়ার করতে হয় তাদের খাদ্যে, তাদের খাদ্যে কি পরিমাণ, সরি, তাদেরকে কিন্তু মানে ডিক্লেয়ার করতে হয় যে তার খাদ্যে কোন উপাদান কি পরিমাণ আছে। এটা কিন্তু সবসময় টিনজাত খাদ্যে যদি আপনি দেখেন কিন্তু লেখা আছে, তো আপনি তো ওটা দেখেই কিনছেন। অতএব তারা তো ডিক্লেয়ার করছে যে তার ভিতরে কি অনুপুষ্টি আছে বা না আছে। আর পানি বের হওয়াটা কিন্তু বড় কথা না, বড় কথাটা হচ্ছে টোটাল যে এটা ক্যাপাসিটি, টোটাল যে জায়গাটা। সাধারণ ঘটনার থেকে সব জায়গাকে একরকম ভাবে চিন্তা করা যাবে না, কারণটা হচ্ছে ওপেন বাজারে যখন ঝুলিয়ে রাখছে, চারদিকে রোদ এবং বাতাস বইছে, ধুলোবালি আসছে, পানি শুকিয়ে যাচ্ছে, সেইটার এনভায়রনমেন্ট এবং একটা মেকানিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যখন নাকি যাচ্ছে, সেটার এনভায়রনমেন্ট নিশ্চয়ই একরকম না। অতএব সেখানে পুষ্টি হারাচ্ছে এটা আমরা বলতে পারবো না, কারণ ওইটি পুষ্টি, কারণ যেহেতু একটা মাংস প্রক্রিয়াজাত করা হচ্ছে, অতএব ওই পুষ্টিটি আমি ধরেই নিব যে ওখানে রাখার চেষ্টা করা হচ্ছে, কিংবা মানুষের জন্য যেটুকু অপটিমাম সেটুকু অন্ততপক্ষে সেখানে থাকছে। অতএব এই জায়গাতে আমরা নিশ্চয়তা পেতে পারি, বিকজ অফ সার্টিফিকেশন এজেন্সি ওটাকে সার্টিফিকেট দিচ্ছে যে এর ভিতরে এই উপাদানগুলো আছে। সো এটা গেল প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিসটা যেটা বলছেন যে মানে আমাদের যে বিভিন্ন সুপার শপগুলোতে বা বিভিন্ন শপে যে কর্নার তৈরি করা হচ্ছে অর্গ্যানিকের জন্য, এইটা আসলে একটা বড় সংকট। আমি সবসময় বলি যে আমাদের এই ট্রেসেবিলিটিটা নাই, যে কোন জায়গা থেকে আসলো, সেই কৃষকটাকে সে কি আদৌ এটা করেছে কি করে নাই, এটা সে কাউরান বাজার থেকে কিনে এনে যে ওইখানে ঝুলিয়ে দেয় নাই বা রাখে নাই, তারও বা গ্যারান্টি কিসের। এইটা আসলে আমাদের আস্থার উপরে ডিপেন্ড করে। আপনি খেয়াল করে দেখেন যে সবগুলো সুপার শপ একই রকম জিনিস করে তা কিন্তু না। অনেক জায়গাতে কিন্তু ভালো ভালো মানে দোকান আছে, ভালো 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 চাষি আছেন যারা অর্গ্যানিক ঠিক না কিন্তু নিরাপদভাবে সবজি বা ফসল উৎপাদন করছেন এবং সেগুলোকে তারা বিক্রি করছেন। এটা আস্থার উপরে ডিপেন্ড করে কি, আপনি যখন নাকি ওইখান থেকে লাউটা কিনে নিয়ে দেখবেন যে ওইটার টেস্টটা একটু আলাদা, ওখানকার বেগুনের টেস্টটা একটু আলাদা, বা ওখানকার টমেটোর টেস্টটা একটু আলাদা আপনার অন্য চেয়ে, তখন কিন্তু আপনার আস্থাটা বাড়বে, এবং অনেকেই কিন্তু সেই আস্থার উপর বেস করেই কিন্তু এটা কেনেন। কারণ আমাদের এখন পর্যন্ত কাঁচা শাকসবজিকে সার্টিফিকেট দেওয়ার মতো কোনো রকমের এজেন্সি দাঁড়ায়নি। তবে নিশ্চয়ই ধীরে ধীরে এটাকে একটা অভ্যাসে পরিণত করা, এবং যখন নাকি দেখবেন যে মানে আপনার নিজেই কিন্তু বুঝতে পারবেন, একটা স্মেল আপনাকে বলবে, এটার কালার আপনাকে বলবে যে এটা আসলে কতখানি ভালো বা কতখানি নিরাপদতার নীতি অনুসরণ করে করা হয়েছে। আর এমনি একটা জিনিস কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু ব্র্যান্ডিং হওয়া দরকার, এবং কিছু ব্র্যান্ডিংকে গভর্নমেন্টের ডিক্লেয়ার করা উচিত। যেমন আমি কালীগঞ্জে, চুয়াডাঙ্গার এক বন্ধু আছেন এখানে, আমি শুনছিলাম তার কথা, যাই হোক, কালীগঞ্জে একজন কৃষক আছে, তিনি ধরেন যে আলী ভাইয়ের সবজি যখন বাজারে আসে তখন সবচাইতে বেশি দামে বিক্রি হয়, কারণ সবাই জানে আলী ভাই হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন করেন। তাহলে এরকম যদি কিছু ব্র্যান্ডিং যদি আমরা করে ফেলতে পারি বিভিন্ন জোনার, যে ঠিক আছে এটা হচ্ছে বরিশালের পেয়ারা, বরিশালের ওই বাগানের পেয়ারা, তার মানে ওটা হচ্ছে নিরাপদ পেয়ারা। আমি যদি মনে করি যে ধামরাইয়ের অমুক গ্রামের সবজি, তার মানে তখন আমি মনে করব যে ওইটা একটা নিরাপদ সবজি। আমি যদি বলি যশোরের ওই এলাকার সবজি, তখন আমি মনে করবো এটা একটা নিরাপদ সবজি। আসলে এরকম জোন তৈরি করা দরকার, এবং তাহলে আমাদের এই যে কি বলা যায় যে ভোক্তারা প্রতারিত হওয়া থেকে বেঁচে যাবেন।
তবে ভোক্তারা কিন্তু প্রতারিত হচ্ছেন অনেক জায়গাতে, না জেনে তারা নিরাপদ কিনছেন, কিন্তু আসলে সেটা নিরাপদ নয়। এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা আপনারা নিজে খুঁজতে পারেন যে কি কি ওয়েতে আমরা নিরাপদ সবজি, নিরাপদ ফসল আমরা সংগ্রহ করতে পারি বা পেতে পারি। তবে অনেক জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্টিফিকেট দেয়, তারা বলে যে হ্যাঁ এটা নিরাপদ। অনেক সময় বড় বড় অর্গানাইজেশন তারা সার্টিফিকেট দেয়। যখন তারা দেয়, এটা বুঝতে হবে, তখন কিন্তু তারা দায়িত্ব নিয়ে দেয়, সেইটাকে আমরা কিছুটা হলেও বিশ্বাস করতে পারি। আর লাস্টে যেটা বললেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে খাবারের যে মান, আমি তো একটা ছোট গল্প বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকতাম। তো যাই হোক, আমরা তো হলে খেতাম এবং হলের খাওয়া নিয়ে তো আমাদের নানা রকমের কমপ্লেন ছিল। আজকে থেকে আরো মানে যদি আমরা বলি 50 বছর আগে, মানে সেরকম তো পরিবেশটা তো ওরকম ছিল না। তো ইন্টারেস্টিং বিষয় যে আমাদের একজন ভদ্রলোক ছিলেন, তিনি লাইটিং এর কাজ করতেন। তো আমরা যখন তাকে নিয়ে কখনো কখনো আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কখনো কখনো আমরা প্রোগ্রাম করার জন্য, বিভিন্ন প্রোগ্রামের জন্য চিটং ইউনিভার্সিটিতে গিয়েছি, সে আমাকে বলছে, সামাদ ভাই, যে ভাই এই সব ইউনিভার্সিটির ডালের বাবু হচ্ছে কি একজনই নাকি? মানে অর্থাৎ সব জায়গার ডালের একটা দাম সৌভাগ্য। কিন্তু নিরাপদতার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, when it is cooked, যখন এটা, সে নিরাপদতা নিয়ে আপনি অন্তত পক্ষে নিশ্চিত হতে পারেন যে কারণ রান্না করার কারণে, গরম জিনিস হওয়ার কারণে সেইটি কিন্তু কোনো না কোনো ভাবে যে কোনো ব্যাকটেরিয়া মুক্ত হয়ে গেছে। কারণ রান্না করা খাবারের ভিতরে তো আর ব্যাকটেরিয়া থাকতে পারে না, কারণ সে তো একটা হাই টেম্পারেচারে রান্না যখন হয়ে যায়। সমস্যা হয় কাঁচা জিনিসটা, অর্থাৎ পানি এবং শাকসবজি, যেটা বিশেষ করে সালাদের কথা বলছেন, সেইটা আপনারা ইউনিভার্সিটিতে হলে থাকেন, তারা অন্তত পক্ষে তাদের যে কমিটি আছে তাদেরকে একটু সচেতন করতে পারেন যে আমরা কিচেনটাকে একটু দেখতে চাই, সার্ডেন ভিজিট করেন, দেখেন কিভাবে কাটছে, কিভাবে ধুচ্ছে। এগুলো করে অন্ততপক্ষে যারা ফুড বিজনেসের সাথে জড়িত বা ফুড প্রিপারেশনের সাথে জড়িত, তাদেরকে সচেতন করতে পারেন। তাদেরকে সচেতন করলে আপনার জন্য এটা নিরাপদ। কারণ দেখেন, আপনি মানে হয়তো মনে করলেন যে আমার কি দরকার, ওটা তো যারা সে করছে, কিন্তু খেয়ে তো পেট খারাপটা আপনার হবে, খেয়ে তো যন্ত্রণা তো আপনার হবে। সো আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, হলে যারা থাকেন, তারাও অন্ততপক্ষে এরকম একটা অ্যাওয়ারনেস করতে পারেন যে আমরা কিচেনটাতে একটু দেখি, কিচেনে যে ছেলে পেলেগুলো কাজ করে তাদেরকে আমরা একটু শেখাই, যাতে তারা অন্ততপক্ষে আমাদেরকে নিরাপদ খাবারটি সাপ্লাই দিতে পারেন। আসল কথাটা কি শোনেন, যে খাবেন তো আপনি, ভোক্তা তো আপনি, আপনাকেই উদ্ধার হবে। আপনার জন্য সবাই, সবাই তো আমার মা না। মানে মা যেমন আমার খাবারটি খুব যত্ন করে তৈরি করে আমাকে খাওয়ান, সবাইকে আমার মা, সবাই তো আমার মা না। অতএব কেউ হয়তো ব্যবসার জন্য করেন, কেউ হয়তো কোনোভাবে একটা দায়িত্ব পালন করেন, সেজন্য নিজেরটা নিজের একটু দেখার চেষ্টা করতে হবে, এবং তাহলে হয়তো আপনি অনেকের চেয়ে বেশি নিরাপদ থাকতে পারবেন। নিজের জন্য না, শুধুমাত্র আপনার সহপাঠীর জন্য, আপনার পরিবারের অন্যান্য সদস্যের জন্য, সবাইকে আপনি অন্ততপক্ষে এই জায়গায় সচেতন করার চেষ্টা করেন। এবং সবচেয়ে বড় কাজটা হচ্ছে আমার বাড়িতে যারা আমাদের কিচেনে কাজ করেন তাদেরকে একটু হেল্প করা, বোঝাতে সহযোগিতা করা যে ভাই তুমি এটা করো, এটা করো না। আমাদের মানে যারা নাকি রান্নাঘরে কাজ করেন, যারা কিচেনে কাজ করেন হোটেল রেস্টুরেন্টে, আপনারা দেখবেন যে ইদানিং কালে ঢাকা শহরে অনেক জায়গাতেই, চিটাগাংয়েও দেখা যায়, কিচেনটাকে সামনে নিয়ে আসছে, আপনার চোখের সামনে আপনার মুরগিটি ভেজে দিচ্ছে, আপনার চোখের সামনে আপনার খাবারটি তৈরি করে দিচ্ছে। আপনার অনেক জায়গাতে আছে এমন ভাবে যে আপনি বসে আছেন, আপনার সামনে কুকিং হচ্ছে এবং আপনি সেখান থেকে খাচ্ছেন। 5 স্টার হোটেলগুলোতে সেরকম দেখা যায়। তার মানেটা কি? মানুষের ভিতরে এই আস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে অল আর ক্লিন অ্যান্ড অল আর হেলদি অ্যান্ড অল আর, মানে কি বলা যায়, যে কোনো রকমের দূষণ মুক্ত। তো আসলে ওই পরিবেশটা, যে তারা যে বিশ্বাসটা অর্জনের চেষ্টা করে, সেই বিশ্বাসটা আপনার আপনার কিচেন থেকেও আপনাকে আদায় করে নিতে হবে, বা আপনার হলের কিচেন থেকেও আপনাকে আদায় করে নিতে হবে। তাহলেই আপনি হয়তো নিরাপদ খাবার, পুষ্টিকর খাবার আপনার জন্য নিশ্চিত করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। আমি যদিও স্যারের কাছে মাত্র 30 মিনিট সময় চেয়েছিলাম, আমি বেশ অনেকটা সময় পেয়েছি, এবং আশা করব আজকের এই স্যারের আলোচনার মধ্য দিয়ে আমাদের সাথে যে ইন্টার্নরা আছেন তারা অনেক সমৃদ্ধ হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এই যে হেলদি ডায়েট বা নিরাপদ খাবারের যে কার্যক্রম, স্যার যেভাবে বিসেফ ফাউন্ডেশন থেকে যেভাবে কাজগুলো করছে, বিভিন্ন ইউনিভার্সিটি বেস
এক একটা গ্রুপ করে আমরা হয়তো এই নিরাপদ খাবার নিয়ে কোনো কার্যক্রম করতে পারি, হতে পারে সোশ্যাল মিডিয়া বা জাস্ট সচেতনতামূলকও কিছু কাজ হতে পারে, যেটা আমাদের খাদ্যের যে সিকিউরিটিটা সেটাকে আরো বেশি সমৃদ্ধ করবে, আমরা আরো বেশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। তো অনেক ধন্যবাদ আজকে আমাদের সেশনে যুক্ত হওয়ার জন্য স্যারকে। স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি স্যার আবার দেখা হবে আপনার সাথে। আজকে স্যারকে আমি 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 হ্যাঁ, আমিও জি একটু ধন্যবাদ জানিয়ে নিই এই সুযোগে। এবং আমি এই কথাটা বলে রাখি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো সংস্থা বা বিভিন্ন জায়গাতে যারা কাজ করেন, তারা যদি কখনো কোনো রকমের মানে সোশ্যাল গ্যাদারিং করতে চান, বা যদি মনে করেন যে আহ, আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সরাসরি কোনো রকমের সেমিনার সিম্পোজিয়াম এগুলো করব ছাত্রদের তরফ থেকে, আমাদেরকে বললে পারে আমরা নিশ্চয়ই আমাদের এক্সপার্ট যারা আছেন এই সমস্ত ক্ষেত্রে, আমি খুব কম জানি তুলনামূলকভাবে, আমার চেয়ে বেশি জানেন এরকম লোকের সংখ্যা অনেক বেশি। আমরা তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের ইউনিভার্সিটিতে, আপনাদের সোশ্যাল ক্লাবে আমরা যুক্ত হব, এবং তারাও নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। আমাদের তরফ থেকে এই অঙ্গীকারটুকু আমি করতে পারি।